তাহলে দেখো যেটা বলছিলাম যে আমরা তাহলে এখনো পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে ট্রানজিস্টর এমপ্লিফাই করেছি, এমপ্লিফিকেশন হিসাবে ট্রানজিস্টরটাকে কাজে লাগিয়েছি একটা সিগন্যালের এমপ্লিফিকেশন হিসাবে। কিভাবে একটা সিগন্যালকে এমপ্লিফাই করলাম বাই ইউজিং ট্রানজিস্টর। এবার আমরা দেখবো যে ওই এমপ্লিফাই করতে গিয়ে কি কি ইস্যু আমাদের হাতের সামনে আসবে, কি কি প্রবলেম আমাদের হাতের সামনে আসবে, সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এমপ্লিফিকেশন করতে গিয়ে সার্কিট ডিজাইনটা করার ক্ষেত্রে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো কি। আচ্ছা দেখ, যদি আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা দিকে তাকাই তাহলে আমি ব্যাপারটা আমি বুঝতে পারবো এটা আমার একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ এবং এগুলো আইবির বিভিন্ন ভ্যালু, তাই তো? এটা ভিসি ভিসি ভার্সেস আইসি কার্ভ। আচ্ছা, আইবির ভ্যালুটা আমি কিভাবে পাবো? মানে আইবির ভ্যালুটা আমি এই সার্কিট থেকে, আমার এই সার্কিটটার করসপন্ডিং এটা ধর আমার একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক ভিসি ভার্সেস আইসি। তার তিনটা রিজিয়ন আছে, আমি আগে বললাম। একটা হচ্ছে কি না স্যাচুরেশন রিজিয়ন, একটা হচ্ছে কি না অ্যাক্টিভ রিজিয়ন, আর একটা হচ্ছে আমরা পেয়েছি কাট অফ রিজিয়ন। এবার ধর আমি আইবির মান কি করে পাবো? আইবির মানগুলো আমি সার্কিট ডায়াগ্রাম থেকে আমি ম্যাথমেটিক্যালি আইবির যে রিলেশনটা অ্যাকচুয়ালি এই আরবি ভিবির সঙ্গে সেটা কি করে পাবো? এইখানে যদি আমি কেভিএলটা ইউজ করি, এখানে আমি কেভিএল ইউজ করি কি পাবো? ভিবিবি মাইনাস আইবি আরবি মাইনাস আইবি আরবি মাইনাস ভিবিই বেস ইমিটার ভোল্টেজ ইকুয়াল টু 0। এটাতে এই সার্কিটটাতে ক্লোজ লুপে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে আইবি আরবি বা আইবি সমান আমি যেটা পাবো সেটা হচ্ছে ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইড বাই আরবি। তাহলে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ আরবি, তার মানে আরবি যদি ফিক্সড থাকে, ভিবি তো ফিক্সড আমাদের 0.7 ভোল্ট, তাহলে আমি ভিবিবি যদি চেঞ্জ করি তাহলে দেখ বিভিন্ন আইবি আমি পাবো। তাহলে সেই বিভিন্ন আইবিতে আমি এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা এঁকেছি। কখনো ভিবিবি এর মানের জন্য আইবি হয়েছে 0তে ফিক্সড রেখেছি, কখনো 1 এ ফিক্সড রেখেছি, কখনো 2 এ ফিক্সড রেখেছি, কখনো 3 এ ফিক্সড রেখেছি। এক একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ আমি এঁকেছি। এখন বিষয় হচ্ছে যে সাপোজ ধর এটা আমি কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক কার্ভের কথা বলি, মনে কর এটা সাপোজ আমার এটা 2 মাইক্রো এম্পিয়ারের কার্ভ, তার মানে আমি এটা কোন কার্ভটাকে ইন্ডিকেট করছি? এই কার্ভটাকে, জাস্ট আমি এই কার্ভটাকে ইন্ডিকেট করছি। এই কার্ভটাকে ইন্ডিকেট করছি, ঠিক আছে? এখানে দেখ এই আইবির ভ্যালুটা 2 মাইক্রো এম্পিয়ার, এই কার্ভ, কিন্তু এই কার্ভটাকে শুধু আইবির ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, এই কার্ভটা আউটপুট সার্কিটের এই যে বিষয়গুলো রয়েছে, এদের উপর ডিপেন্ড করছে। ভিসিসি আইসি এদের উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে এইখানে আউটপুট সার্কিটে যদি আমি ইনপুট সার্কিটে আমি কেভিএল লাগিয়ে পেলাম একটা রিলেশন আসবে। সিমিলারলি এই পুরো মানগুলো যদি আমি পেতে চাই, এটা পার্টিকুলার আইবির জন্য ভিসি আইসির মানগুলো যদি সব পেতে চাই, তাহলে সেটা আমি আউটপুট সার্কিট থেকে দেখতে পারবো। আমি আউটপুট সার্কিটে যদি আমি কেভিএল ইউজ করি, কত ভিসিসি মাইনাস আইসি আসছি, ভিসিসি মাইনাস আইসি আসছি মাইনাস ভিসিই মাইনাস ভিসি ইকুয়াল টু 0। এটা ওয়াই সমান এমএক্স প্লাস সি আকারে যদি সাজাই তাহলে ভিসিই ইকুয়াল টু কত হচ্ছে? ভিসিসি মাইনাস আইসি আসছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে ভিসিই প্লাস আইসি আসছি ইকুয়াল টু ভিসিসি। এটা ছেদিতাংশ আকারে লিখতে পারবি? দেখ তো ঠিক লিখেছি কিনা। ওয়াই বাই এ এইভাবে লিখেছি, ওয়াই বাই, আচ্ছা এটা আমি ভুল দিয়েছি, এদিকটা তো আইসি হতো, এটা দিয়েছি। প্রথম থেকে ওইটা দেখি অনেকক্ষণ ধরে তো বলিস কই তাহলে ওয়াই এটা কথা এক্স বাই এ
x by a plus y by b is equal to 1। তাহলে x by a মানে কত, vc টা দেখ x আছে, তাহলে x by a মানে এইখানে যে ছেদিতাংশটা আমি যদি এটা ছেদিতাংশ বলি ফর এ পার্টিকুলার আইবি, সাপোজ ধর এটা vcc, আর ফর পার্টিকুলার আইসি টা কত আছে, ছেদিতাংশ vcc বাই 80, সাপোজ ধর এটা vcc বাই 80, vcc বাই 80। তাহলে আমি যদি এই স্ট্রেট লাইনটা আঁকি, এই স্ট্রেট লাইনটা, তাহলে সেই স্ট্রেট লাইনটা তো আইবি কে কোথাও কাট করবে, তাই তো? এই যে স্ট্রেট লাইনটা, ঠিক আছে, তাহলে এই স্ট্রেট লাইনটা এটা হচ্ছে ভিসিসি বাই 80। এই স্ট্রেট লাইনটা দেখ, এই আইবি সমান 2 মাইক্রো এম্পিয়ার, আমি যে ক্যারেক্টারিস্টিক কার্ভটার কথা বলছি সেটাকে একটা পয়েন্টে কাট করেছি, বুঝেছিস? এই পয়েন্টে কাট করেছি, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট বা জিরো সিগন্যাল কালেক্টর, জিরো সিগন্যাল কারেন্ট বা কিউ কিউ পয়েন্ট বা জিরো সিগন্যাল পয়েন্ট বলা। জিরো সিগন্যাল পয়েন্ট কোনো বলা হচ্ছে না, দেখ এই সময় আমি কোনো এখানে সিগন্যাল সোর্স ইউজ করিনি, উইথাউট ইউজিং সিগন্যাল সোর্স আমি এইটি পেয়েছি, তাই তো? স্মল আইসি স্মল আইবি কিছু নেই, তাহলে এইটাকে বলা হচ্ছে আমার কিউ পয়েন্ট। এটি যদি আমি আলাদা করে একটু ভালো করে আঁকি ব্যাপারটা, তাহলে আমার এটা একটু একটা মনে করেন যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক কার, ঠিক আছে, যে ক্যারেক্টারিস্টিক কার ওটাকে আমি বলছি, সাপোজ এটা একটা পার্টিকুলার আইবি আর তার সঙ্গে আমি একটা লোড লাইন পেয়েছি, এটি লোড লাইন, তাই তো? এটা হচ্ছে লোড লাইন, এটা কিউ পয়েন্ট আর এটা হচ্ছে লোড লাইন। এরপরে এখানে আবার সেট অফ কার্ভস আছে, বুঝতে পারছিস, সেট অফ কার্ভস আছে, এদিকেও সেট অফ কার্ভস আছে, এদিকেও সেট অফ কার্ভস আছে, এদিকেও সেট অফ কার্ভস আছে, ঠিক আছে। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার এখানে একটা কি রিজিয়ন আছে, আমার এখানে একটা রিজিয়ন আছে, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন আর রিজিয়ন হচ্ছে কাট অফ রিজিয়ন, কাট অফ রিজিয়ন আর হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। এবারে কি প্রবলেমটা হবে দেখ, এটা কি জিরো সিগন্যাল কারেন্ট, আমি জিরো সিগন্যাল কালেক্টর কারেন্ট বা জিরো সিগন্যাল কালেক্টর ভোল্টেজ সেটা আমি পেয়েছি, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট। তো ভ্যালু কোন ভ্যালুটা না, ভিসিই আর আইসির যে ভ্যালু দেখ, ভিসি আইসির একটা পার্টিকুলার ভ্যালু এই আইবি এবং লোড লাইনটাকে যেখানে যেখানে ইন্টারসেক্ট হয়েছে সেটাকে কিউ পয়েন্ট বলা হচ্ছে, এবং এই লাইনটাকে লোড লাইন বলা হচ্ছে। এবারে এই কিউ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি, তার কারণ হচ্ছে দেখ এই এই কার্ভটার জন্য ট্রানজিস্টরটা অপারেট করছে এখানে, এই কারেন্টের জন্য ট্রানজিস্টরটা এই রিজিয়নে অপারেট করছে, এই পয়েন্টে অপারেট করছে ফর পার্টিকুলার এট দ্যাট ইনস্ট্যান্ট অফ টাইম, যখন ভিসির ভ্যালু এটা, ভি আইসির ভ্যালু এটা এবং আইবির ভ্যালু 2 মাইক্রো এম্পিয়ার, যেটা আমি ধরেছি আইবির পার্টিকুলার ভ্যালু, তখন ট্রানজিস্টরটা এই পয়েন্টে ওয়ার্ক করছে, অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টরটা ওয়ার্ক করছে। এইবারে ট্রানজিস্টরটা অলরেডি আমি ট্রানজিস্টরটাকে যখন ইনিশিয়াল বায়াসিং করেছি ট্রানজিস্টরটা এই অবস্থায় আছে। এইবারে আমি এখানে যখন এই সিগন্যালটা অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, এই আইবিটা কি হবে, আইবির সঙ্গে স্মল আইবি একটা অ্যাড হচ্ছে, আইসির সঙ্গে স্মল আইসি একটা অ্যাড হচ্ছে, বুঝলে? তাহলে আইবির সঙ্গে যখন একটা স্মল আইবি অ্যাড হবে তখন এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আর এখানে থাকবে কি, এটা তো আইবি সমান সাপোজ 2 মাইক্রো এম্পিয়ার, তাহলে এই আইবির সঙ্গে কিছুটা সেটা এই উপরের দিকে হতে পারে, এইদিকে হতে পারে, অথবা যদি আইবি মাইনাস আইবি হয় তাহলে সেটা নিচের দিকে হতে পারে। বাট যদি লোড লাইনটা মনে করি সেম লোড লাইনটা থাকে তাহলে এই কিউ পয়েন্টটা তখন এখানে থাকবে, কিউ পয়েন্টটা এইখানে চলে যাবে, বা কিউ পয়েন্ট এইদিকে এখানে নিচে চলে আসবে, নিচের দিকে নেমে যাবে। তাহলে কিউ পয়েন্টটা তখন মুভ করবে এখান থেকে, হয় আপওয়ার্ড দিকে মুভ করবে না হয় ডাউনওয়ার্ড দিকে মুভ করবে। তাহলে একবার আপওয়ার্ড দিকে মুভ করবে, একবার ডাউনওয়ার্ড দিকে মুভ করবে, এই ফ্লাকচুয়েশনটা অনুযায়ী, এই ফ্লাকচুয়েশনটা অনুযায়ী ভি আইবির যে ফ্লাকচুয়েশনটা হবে। তাহলে এইটা যদি মুভ করে, মানে ট্রানজিস্টরটা আমার যতক্ষণ অ্যাক্টিভ রিজিয়নে যদি কাজ না করে, মনে করি এটা যদি মুভ করে, মুভিংটা যদি অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। বাট এই ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ডের মুভিংটা দেখ কোন দিকে যেতে চাইছে, এই পয়েন্টটাকে যখন ক্রস করে এইদিকে রেঞ্জে যাবে তখন কাট অফ রিজিয়নে ঢুকে যাবে, এই পয়েন্টটাকে ক্রস করে যখন এইদিকে চলে যাবে তখন স্যাচুরেশন রিজিয়নে ঢুকে যাবে। তার মানে কিউ পয়েন্টটাকে স্টেবিলাইজ করা খুব প্রয়োজন,
যে কিউ পয়েন্টটা এমন জায়গায় থাকা উচিত যাতে করে ট্রানজিস্টরটা সবসময় অ্যাক্টিভ রিজিয়নে থাকে। আমি যখন সিগন্যালটাকে এমপ্লিফাই করার জন্য সিগন্যালটা অ্যাপ্লাই করেছি। কি বলছি বুঝতে পারলে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেকর্ডিংটা হচ্ছে না? তুমি কি বলছি বুঝতে পারলে ব্যাপারটা? যে আমার কিন্তু এই কিউ পয়েন্টটা মুভ করতে পারে। এই কিউ পয়েন্টটা মুভ করতে করতে কিউ পয়েন্টটা যদি স্যাচুরেশন রিজিয়নে চলে যায় কি প্রবলেম হবে? কিউ পয়েন্টটা মনে কর সাপোজ স্যাচুরেশন রিজিয়নে চলে গেল, মনে কর বাড়বাড়ন্তর ফলে বা ওই ফ্লাকচুয়েশনের ফলে মনে কর কিউ পয়েন্টটা স্যাচুরেশন রিজিয়নে ঢুকে গেল, স্যাচুরেশন রিজিয়নে ঢুকে গেল। তাহলে আমি যে সিগন্যালটাকে এমপ্লিফাই করতে চাইছি, এই সিগন্যালটাকে আমি এমপ্লিফাই করতে চাইছি, বাট সিগন্যালটাকে এমপ্লিফাই করতে গিয়ে শুধু সিগন্যালটা আমার কাট অফ রিজিয়নের দিকে ঢুকে যায়, তাহলে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে। তাহলে এই অংশটা আর পাবো না আমি। তাহলে কি সিগন্যালের যে ওয়েভ ফর্মটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তখন এই নিচের দিকে কাট অফ রিজিয়নে যদি ঢুকে যায় তাহলে নিচের দিকের ওয়েভ ফর্মটা কেমন হয়ে যাবে? নিচের দিকের ওয়েভ ফর্মটা জাস্ট এরকম হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমরা এই ওয়েভ ফর্মটা চাইবো না। সিমিলারলি যদি এটা স্যাচুরেশন রিজিয়নে ঢুকে যায় তাহলে কি উপর দিকের অংশের শেপটা চেঞ্জ, এটা পুরোটা কেটে যাবে না কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ কি না স্যাচুরেশন রিজিয়নে কি হয় না, স্যাচুরেশন রিজিয়নে আমি যেটা বলছি স্যাচুরেশন রিজিয়নে যখন হয় তখন ট্রানজিস্টরের এই দিকটা কি হয়, এদিকটা ফরওয়ার্ড বায়াসে চলে আসে, যেটা আমাদের রিভার্স বায়াসে থাকার দরকার ছিল। তাহলে এদিকটা যদি ফরওয়ার্ড বায়াসে চলে আসে তখন আমার কি হয় বুঝতে পারছি, যখন আমার এই দিকের রিজিয়ন মানে কি ভিসি তো খুব কম, যখন আমার এই দিকের রিজিয়নে আসছে, এদিকে রিজিয়নে জাস্ট এই রিজিয়নটা আমি যখন পেরোচ্ছি তখনই আমার অ্যাক্টিভ রিজিয়নে ঢুকছে, মানে এই দিকটা আমার রিভার্স বায়াসে আসছে, আউটপুট সার্কিটের এই দিকটা আমার রিভার্স বায়াসে আসছে। কিন্তু যদি মনে কর এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, তাহলে ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে কি এই যে বেস থেকে যে এমিটার দিকে ইলেকট্রনগুলো যেগুলো যাচ্ছিল সেই ইলেকট্রনগুলোকে যেতে বাধা দিবে, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। কারণ ট্রানজিস্টরটা যে অ্যাকচুয়াল অপারেশন সেই অপারেশনটা হবে না। ট্রানজিস্টরটা যদি সেই অ্যাকচুয়াল অপারেশনটা না হয় তাহলে কি হবে? তাহলে এই আইসি যেহেতু চেঞ্জ হয়ে যাবে, মানে আইসি মানে আগের থেকে কম হয়ে যেতে চাইবে, তাহলে কি সেখানে আইবিটা বেশি হয়ে যেতে চাইবে, এবং আইবিটা যদি বেশি হয়ে যায় তো আমি আগেই বললাম যে তখন আমার ইয়েতে প্রবলেম হবে। আইসি কম হয়ে যাওয়া মানে কি আইবি বেশি হয়ে যাবে। কারণ কি সেক্ষেত্রে এই যে আমি যেটা ছবিটা এঁকেছিলাম যে এটা যদি বেশি রিজিয়ন মনে করো বেশি রিকম্বিনেশন হয়ে যায়, এদিকে যদি টানতে না পারি এগুলোকে, যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায় তাহলে টানতে পারবে না। রিভার্স বায়াস হলে মাত্র টানছিল, কেন রিভার্স বায়াস হলে এদিকটা পজিটিভ হচ্ছে, তাহলে ইলেকট্রনগুলোকে এদিকে টানছিল। তাহলে সেক্ষেত্রে কি হবে আমি দেখতে পাচ্ছি যে আইবি বেশি হতে চাইবে, রিকম্বিনেশন বেশি হবে। আর রিকম্বিনেশন যদি বেশি হয় আইবি বেশি হলে প্রবলেম। আইবি বেশি হলে কি হবে, ঠিকঠাক ফ্লাকচুয়েশনটাকে ট্রানজিস্টর ডিটেক্ট করতে পারবেন, তার মানে উপরের দিকের অংশটা আমার ক্লিপ হতে চাইবে। আর নিচের দিকটা তো পুরো বোঝা যাচ্ছে কাট অফ রিজিয়ন মানে ট্রানজিস্টরটা অফ, একদম কাট অফ রিজিয়ন মানে তার মানে কি হবে সেখানে ডাইরেক্টলি আমি বুঝতে পারছি যে এই অংশটা ক্লিপ হয়ে যাবে। তার তুই বুঝতেই পারছিস একটা ওয়েব ফর্মকে আমি বাড়াতে গিয়ে যে বিপদে পড়লাম যে সেই ওয়েব ফর্মটি আমার চেঞ্জ হয়ে গেল। মানে আমি যেটা বলতে চাইছি সেটা ধর এই যে ধর আমি কথা বলছি, এটা ধর আমার একটা তোদের পড়াচ্ছি, এটা সাউন্ড একটা ইন্টেন্সিটি আছে, তাহলে তোরা এটা চাইবি প্রথমে যে আমাদের সাউন্ড ইন্টেন্সিটিটা অডিবল হোক বা খুব বেশি একটা ইন্টেন্সিটি আসুক আমাদের কাছে, যেটা আমাদের বুঝতে মানে যেটা শুনতে সুবিধা হবে। বাট যখন এইটা তোর সাফিসিয়েন্ট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোর নেক্সট অ্যাটেম্প্ট কি থাকবে, যে ইনফরমেশনটা আমি তোকে দিচ্ছি, যে ওয়ার্ডগুলো যে আমি তোকে বলছি সেই ওয়ার্ডগুলো যেমন ক্লিয়ারলি তুই শুনতে পাস, নাকি শুধু জোরে শুনতে পেলেই হবে? শুধু জোরে শুনতে পেলে তো কাজ হবে না, আমার যে ওয়ার্ডগুলো যাচ্ছে সেই ওয়ার্ডগুলো তোর কাছে পরিষ্কার হওয়া উচিত, এমন এমপ্লিফাইটা হওয়া উচিত। আমার কথাগুলো মনে করি মাইক্রোফোন দিয়ে এমপ্লিফাই হতে গিয়ে এমন এমপ্লিফাই হয়ে গেল যে তুই খুব জোরে শুনতে পাচ্ছিস, তোর কানে ফেটে যাচ্ছে, বাট আমি কি বলছি তুই বুঝতে পারছিস না। তাহলে আমরা নিশ্চয়ই সেরকম এমপ্লিফায়ার চাইবো না। তাহলে ট্রানজিস্টরটাকে আমি এমপ্লিফাই করতে গিয়ে কিউ পয়েন্টটাকে আমাকে স্টেবিলাইজ করতে হবে, এবং কিউ পয়েন্টটা ডিপেন্ড করছে মূলত কিসের উপরে, ডিপেন্ড করছে আইসির উপরে, ভিসিইর উপরে, এবং এজ ওয়েল এজ আইবির উপরে। তাহলে এই আইসি, ভিসিই আর আইবি কাদের উপর ডিপেন্ড করবে, এই মানগুলো কন্ট্রোল হবে কার উপরে? দেখ মূলত এই রেজিস্ট্যান্স গুলোর উপরে, আরবি, আসি, আর কার উপরে? আর এই ভোল্টেজ সোর্স গুলোর উপরে। বটে আইবি, আইসি, ভিসি, আইবি এদেরকে কন্ট্রোল করতে পারবো আমি কি হবে, আমি আউটপুট সোর্সটা দিয়ে আউটপুট ভোল্টেজ সোর্সটাকে কন্ট্রোল করে, আর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স গুলো আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো কি, এগুলো
ট্রানজিস্টরের যে সার্কিট কনফিগারেশন সেটার মধ্যে তো আছে সব। ট্রানজিস্টরের যে সার্কিট কনফিগারেশন, সেই সার্কিট কনফিগারেশন সার্কিটটাকে আমাকে ডিজাইন করতে হবে প্রপার ওয়েতে, আগে থেকে সার্কিটটাকে প্রপার ট্রানজিস্টর সার্কিটটাকে প্রপার ওয়েতে ডিজাইন করতে হবে, যাতে করে সেই ট্রানজিস্টরটা যখন আমি সার্কিটে এজ এন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, ট্রানজিস্টরটা যখন আমি সার্কিটে এজ এন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব, তখন যাতে এই কিউ পয়েন্টটা কোনো মতেই আমার স্যাচুরেশন রিজিয়ন বা কাট অফ রিজিয়নের দিকে না যায়, যাতে এই মুভ করলেও যাতে এই মুভমেন্টটা এই রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে, অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই অনুযায়ী আমাকে এই ট্রানজিস্টরটা ডিজাইন করতে হবে। কি বলছি বুঝতে পারছিস? এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্স অফ কিউ পয়েন্ট আর স্টেবিলাইজড অফ কিউ পয়েন্ট। তাহলে আমি শুধুমাত্র স্টেবিলাইজ অফ কিউ পয়েন্ট, তুই বুঝতে পারছিস যে শুধুমাত্র আমি একটা সিগন্যালকে দিয়ে দিলাম, সিগন্যালটা আমার এমপ্লিফাই হয়ে যাবে, তাহলে সবকিছু যথেষ্ট নয়। প্রপার ওয়েতে আমার এমপ্লিফিকেশনটা হতে হবে, যাতে করে সিগন্যালটা আমার কোনো মধ্যে ডিস্টর্টেড না হয়। সিগন্যালের যদি ডিস্টরশন ঘটে যায়, তাহলে আমার সেই সিগন্যালটা নিয়ে কোনো লাভ নেই, সেটা এমপ্লিফাই হলেও আমার সেই সিগন্যালটা নিয়ে কোনো লাভ নেই। এবং সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, ট্রানজিস্টরটাকে প্রপার বায়াসিং করতে হবে। মানে কি, এই প্রপার রেজিস্ট্যান্স গুলো আমাকে ট্রানজিস্টরটাকে সঙ্গে জুড়তে হবে। তাহলে ইনিশিয়াল যেটা আমাদের কন্ডিশন ট্রানজিস্টর যেটা আমাদের ইনিশিয়াল যে কন্ডিশন সেটা কি ছিল? ইনিশিয়াল কন্ডিশন ছিল যেটা আমাদের হচ্ছে যে কালেক্টর বেস, যে এমিটার বেস জাংশন, সেই এমিটার বেস জাংশনটাকে হচ্ছে যে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি, আর কালেক্টর বেস জাংশনটাকে আমরা রিভার্স বায়াস করেছি। এটা তো থাকতেই হবে, এটা ইনিশিয়াল বায়াসিং কন্ডিশন, এটা সবসময় প্রয়োজন। এবারে আমি খুব ভালো যদি এমপ্লিফিকেশন হিসাবে করতে, মানে ফেথফুল এমপ্লিফিকেশন যদি পেতে চাই, এই ওয়ার্ডটা ইউজ করতে করা যেতে পারে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে, যে আমি যদি ফেথফুল এমপ্লিফিকেশন পেতে চাই, এমপ্লিফিকেশন তো পাবো, বাট আমি যদি ফেথফুল এমপ্লিফিকেশন পেতে চাই, এমপ্লিফিকেশন আমি এই ইনিশিয়াল বায়াসিং কন্ডিশন থেকে পাবো, বাট ফেথফুল এমপ্লিফিকেশন পাওয়ার জন্য আমাকে সঠিক ওয়েতে এই আরবি আরসি এগুলো জয়েন করতে হবে, এগুলো ডিজাইন করতে হবে ট্রানজিস্টরে। ট্রানজিস্টর সার্কিট ডিজাইনারদের কাছে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া হবে যে আমি কি রকম ধরনের কিউ পয়েন্ট চাই, বা কি রকম ধরনের স্টেবিলাইজড কিউ পয়েন্ট আমি চাই, আমার কত থেকে কত পর্যন্ত আমি এখান থেকে ভেরি করতে পারি, সেই অনুযায়ী মানে সেটা ডিপেন্ড করবে মূলত, বুঝতে পারছিস, আমার যে অ্যাপ্লাইড সিগন্যাল সোর্সটা, সেই অ্যাপ্লাইড সিগন্যাল সোর্সটার উপরে ডিপেন্ড করবে। সেই অ্যাপ্লাইড সিগন্যাল সোর্সটাই তো মূলত এই আইবিটাকে ভেরি করাচ্ছে, সেই অ্যাপ্লাইড সিগন্যাল সোর্সটা আইবিটাকে ভেরি করাচ্ছে। তাহলে সেই আইবির ভেরিয়েশনটাকে আমি যদি আটকাতে চাই অ্যাপ্লাইড সিগন্যালটা অনুযায়ী, তাহলে আমাকে কন্ট্রোল করতে হবে এই আরবি আরসি এই সবগুলোকে সঠিকভাবে অ্যাড করে, সঠিকভাবে জয়েন করে। সেটাই হচ্ছে মেন ট্রানজিস্টর বায়াসিং, যেটা আমরা এই নেক্সট চ্যাপ্টারে পড়বো। তাহলে এটা আমার একটা ইস্যু প্রথমে, যেটা হচ্ছে কিউ পয়েন্টটাকে স্টেবিলাইজড করা অ্যাকর্ডিং টু দা ইনফরমেশন সিগন্যাল বা সিগন্যাল সোর্স যেটা আমি এমপ্লিফাই করতে চাইছি। এন্ড দ্য সেকেন্ড ইস্যু যেটা, সেটা হচ্ছে যে লিকেজ কারেন্টের কথা আমি বলেছিলাম, যে আইসিবিও আর আইসিও, এই লিকেজ কারেন্টও কিন্তু খুব ডেঞ্জারাস। সেই লিকেজ কারেন্টে কি করতে পারে দেখ, আমি বলছি জাস্ট, আমরা যদি ওই জায়গাটাতে যাই, যে আইসির যে এক্সপ্রেশনটা আমি লিখেছিলাম আগে, আইসির একটা এক্সপ্রেশন লিখেছিলাম যেটা ছিল এরকম, আলফা আই প্লাস আইসিবিও, আলফা আই প্লাস আইসিবিও, এটাকে আমি সংক্ষেপে সিও বলতে পারছি। তাহলে আই মানে কত? আইসি প্লাস আইবি, আইই মানে হচ্ছে যে আইসি প্লাস আইবি প্লাস আইসিও, এইভাবে লিখতে পারি। এইটাকে যদি আমি আলফাটাকে কমন নিয়ে সাজিয়ে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে? এটা আইসি সমান যেটা হয়ে যাবে, দেখ এটা যাবে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে, ইন্টু আইবি প্লাস 1 বাই 1 মাইনাস আলফা ইন্টু আইসিও। সম্রাট মনে হয় এইটাই বলছিলি। তাহলে আইসি সমান দেখ, এই আলফা বাই 1 মাইনাস আলফাটা বলতে বিটা, আমরা যেখানে জানি তো বিটা সমান, এটা তো এইচএসসি করেছি, এখনই করতে পারিস, খুব সহজ। বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা, আর তাহলে বিটা প্লাস 1 কত হবে বল দেখি? এইটা হবে দেখ 1 বাই 1 মাইনাস আলফা, দ্যাট উইল বি 1 বাই 1 মাইনাস আলফা। তার মানে আমি লিখতে পারি আইসি সমান বিটা আইবি প্লাস 1 প্লাস বিটা ইন্টু আইসি। সম্রাট এই রিলেশনটা মনে হয় চাইছিল আইসি, তাই তো? হ্যাঁ স্যার, এইটাই বলছি। তাহলে দেখ, তাহলে এইটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আইসি আমি দেখতে পাচ্ছি। তাহলে আইসি আমাদের ভেরি করছে, দেখ আইসি তো আইবির উপরে ডিপেন্ড করবে, এটা আমরা আগে থেকে জানি, কিন্তু আইসি আইসিওর উপরেও ডিপেন্ড করে। বাট আইসিওটা আমরা বলেছিলাম লিকেজ কারেন্ট, আইসিওটা বলেছিলাম যে লিকেজ কারেন্ট। কিন্তু ঘটনাটা হচ্ছে যে
এই আইসিওটার তো অনেক কম, কারণ এটা মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য হচ্ছে, বাট এর সঙ্গে 1+β গুণ আছে। তাহলে বিটা আমরা কি 99 to 98 এরকম একটা বিটার মান হয়, তাহলে আমার বিটা +1 মানে এখানে 100 গুণ হয়ে যাচ্ছে আইসির সঙ্গে। তার মানে বুঝতে হচ্ছে লিকেজ কারেন্ট এখন কিন্তু বেড়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আইসি যে ডিপেন্ডেন্সি সেটা দেখতে পাচ্ছি লিকেজ কারেন্ট নিজে কম হলে কি হবে, যখন আমি আইসির সঙ্গে রিলেট করছি তখন দেখা যাচ্ছে 1+β টাইমস আইসি আছে। এবারে কি হবে, এই আইসিটা যে ডেঞ্জারাস সেটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আইসি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দেখা যায় যে এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা কি হয়, দ্বিগুণ হয়ে যায়। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লে আইসি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আইসি যদি দ্বিগুণ হয়ে যায়, এই আইসিও যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে বুঝতে পারছি আইসি চেঞ্জ হয়ে যাবে। আর আইসি চেঞ্জ হয়ে যাওয়া মানে কি, আইসি যখন চেঞ্জ হচ্ছে, আইসি যদি কম বেশি হয়, এটা তো আমার গ্রাফটা ছিল, এদিকে আইসি আর এইদিকে হচ্ছে যে ভিসি, তাহলে আইসি যদি, এটা ছিল আমার লোড লাইনটা সাপোজ, তাহলে বুঝতে পারছি তাহলে আইসি যদি চেঞ্জ হয়ে যায়, দেখ এটা যদি আইসি যদি এদিকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমার এটা স্যাচুরেশন রিজনের দিকে যাবে, কারণ এটা তো এমনি এরকম আছে, তাই তো এখানটা। তাহলে মনে কর পার্টিকুলার মানের জন্য যদি আইসি মনে কর যদি বাড়ে, বুঝতে পারছিস, যদি বেশি বেড়ে যায় আইসি, তখন লোড লাইনটা আমার এদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস, তারপরে এখানে চলে আসছে। তাহলে আইসি যদি কমা বাড়া হয়, তাহলে আমার কি হচ্ছে, আমার এই যে কিউ পয়েন্টের মুভমেন্ট এটা আবার শুরু হবে, দূরে শুরু হবে, বা কিউ পয়েন্টের মুভমেন্ট শুরু হবে। তাহলে কিউ পয়েন্টের মুভমেন্ট এবং সেটা যদি খুব ইফেক্টিভ হয়ে যায়, লিকেজ কারেন্টটা যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্টের উপরে, তাহলে কি হবে, তাহলে আইসি খুব বেশি চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আমাদের অপারেটিং পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, কিউ পয়েন্ট উইল বি মুভ। কথা আমি কি বলছি বুঝতে পারছি। তাহলে কিউ পয়েন্ট যদি মুভ হয়, তাহলে আমাদের আবার সেই প্রবলেম, যেটা আমাদের উদ্দেশ্য ছিল কিউ পয়েন্টকে স্টেবিলাইজ করা, সেই কিউ পয়েন্টকে আমরা স্টেবিলাইজ করতে পারবো না। তার মানে আমার এই লিকেজ কারেন্টের কথাটা, লিকেজ কারেন্টটাকে এত সহজে ছেড়ে দিলে হবে না, এটা কিন্তু একটা ভিলেনের মতো কাজ করছে এখানে। দেখা যাচ্ছে না কিন্তু সুইচ ঢুকছে কিন্তু ফাল হয়ে বেরোবে, এটা যদি আমি ইগনোর করি ট্রানজিস্টর ডিজাইনের সময়, তাহলে আমি বুঝতে পারছি যে শুধুমাত্র আমার কিউ পয়েন্টটাকে স্টেবিলাইজ করার সময় আমার শুধুমাত্র বায়াসিং কন্ডিশনটা আর আইবি বা সিগন্যাল সোর্স যেটা আইবি প্লাস স্মল আইবি, এই স্মল আইবি কি দেখলে হবে না, আমার কিন্তু এই ট্রানজিস্টরের অভ্যন্তরে যে লিকেজ কারেন্ট আছে সেই লিকেজ কারেন্টটাকেও দেখতে হবে। তাহলে বুঝতে পারছিস ট্রানজিস্টর যে সার্কিটটা আমি ডিজাইন করবো, যে তার কাজটা কিন্তু এতটা সহজ নয়, ট্রানজিস্টর বায়াসিং করাটা কিন্তু এতটা সহজ নয়। শুধুমাত্র আমি এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করে দিলে হবে না। আমার ওই রেজিস্ট্যান্স গুলো প্রপার ওয়েতে যে রেজিস্ট্যান্স গুলো আমি কানেক্ট করব, সেই কানেকশনটা কিন্তু খুব জরুরি। এবং সেটা শুধু একটা জিনিসের উপরে ভেবে করলে হচ্ছে না, সেটা ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস এর উপরে ভাবতে হচ্ছে। কিউ পয়েন্টে স্টেবিলাইজ করাতে হচ্ছে, এবং কিউ পয়েন্টে স্টেবিলাইজ করাতে গিয়ে দেখতে পাচ্ছি আমি যে সিগন্যাল সোর্সটা দিচ্ছি তার উপরে ভেরি করতে পারে, আবার এই লিকেজ কারেন্ট এখানে ভিলেন হিসেবে কাজ করছে, লিকেজ কারেন্ট ভেরি করতে পারে, ভেরি করবেই। এবং এটা 1+β হয়ে বসে আছে, শুধু তাই নয়, আবার টেম্পারেচারের সঙ্গে দেখা যাচ্ছে কি এটা দ্বিগুণ হয়ে যায় এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে। টেম্পারেচার বাড়লে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বেশি বাড়বে, বুঝতে পারছি, থার্মিওনিক এমিশন হতে পারে। তাহলে মাইনরিটি চার্জ ক্যারিয়ার বাড়লে আইসিইউ বাড়বে, আইসিইউ বাড়লে সেটা প্রবলেম করবে। এরপরে দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা, এটাতে বেশিরভাগ বইতে আমি দেখেছি লেখা থাকেনি, বাট আরেকটা জিনিস আমাদের এক্সপেকটেশন আমাদের করতে হবে। আমাদের দুটো এক্সপেকটেশন চলে গেল। 3 নম্বর আমরা যে ট্রানজিস্টর ডিজাইন করবো তাকে আমরা কি কি বলবো সেগুলো আমরা বলছি। যাকে আমি ট্রানজিস্টরটা ডিজাইন করতে দেবো, একটা ইঞ্জিনিয়ার, সেট অফ ইঞ্জিনিয়ার ট্রানজিস্টর ডিজাইন করবে, তাদেরকে আমি এই ইনফরমেশন গুলো দেবো যে আমার ট্রানজিস্টরটা তুমি এমন ভাবে ডিজাইন করবে যাতে করে আমার এই বিষয়গুলো আমার ঠিকঠাক থাকে, যাতে আমার কিউ পয়েন্ট না ভেরি করে। তার জন্য তুমি যেরকম খুশি করো বাপু, আইসিওটাকে কন্ট্রোল করো, সেই অনুযায়ী তুমি স্মল আইবিটাকে কন্ট্রোল করো। আমার এত থেকে এত রেঞ্জের মধ্যে কিন্তু আমি সিগন্যালকে অ্যাম্পলিফাই করব, তোমাকে সেই অনুযায়ী ট্রানজিস্টর আমাকে ডিজাইন করে দিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। আমি ট্রানজিস্টরটা এত থেকে এত সিগন্যাল অ্যাম্পলিফাই করার জন্য ইউজ করব, তোমাকে সেই অনুযায়ী ট্রানজিস্টর ডিজাইন করে আমাকে দিতে হবে। এবং এখানে সে থেমে থাকছে না, তার আরো একটা আবদার আছে। আবদার হচ্ছে যে আমার একটা সার্কিটের মধ্যে, একটা সার্কিট তো দেখেছিস কি, মাদারবোর্ড টাদারবোর্ড দেখেছিস ফোনের বা এমনি টিভিতে দেখবি থাকে, ইলেকট্রনিক্স যন্ত্র, অনেক ট্রানজিস্টর থাকে, দেখবি একটা ট্রানজিস্টর দিয়ে কিছু হয়নি, সেট অফ ট্রানজিস্টর থাকে, দেখবি সেট অফ ট্রানজিস্টর থাকে, একটা এমপ্লিফায়ার সার্কিটে সেট অফ ট্রানজিস্টর থাকবে। আমরা জাস্ট এখানে প্রিন্সিপালটা বলছি। তো সেই সেট অফ ট্রানজিস্টরের মনে কর কোন ট্রানজিস্টর খারাপ হয়ে গেল, কোন ট্রানজিস্টর মনে কর খারাপ হয়ে গেল,
তাহলে আমাকে ট্রানজিস্টরটাকে রিপ্লেস করতে হবে নাকি আমি পুরো অ্যাম্পলিফায়ার যে সার্কিটটা ফেলে দেবো, পুরো আমার যে অ্যাম্পলিফায়ারের যে আমার ডিভাইসটা আছে পুরো ফেলে দেবো? তার মানে ট্রানজিস্টর খুব সস্তা, তাই আমি ট্রানজিস্টরকে চেঞ্জ করে নেবো। কিন্তু সেই ট্রানজিস্টরটাকে যদি আমি চেঞ্জ করতে যাই তখন তো বিপদ ঘটবে। কি বিপদ ঘটবে? কারণ এইটা তো শুধু এই যে দেখ, এই আইসি বা তুই আইবি, এটা দেখ বিটার উপর তো খুব নির্ভর করছে, বিটার উপর তো নির্ভর করছে আইসি। হ্যাঁ দেখ, বিভিন্ন ট্রানজিস্টরের বিটা আলাদা, তো বিভিন্ন ট্রানজিস্টরের বিটা তো ডিফারেন্ট। এবং তুই বুঝতেই পারছিস ট্রানজিস্টরের বিটা কিসের উপর ডিপেন্ড করে? ট্রানজিস্টরের বেস উইথের উপর ডিপেন্ড করে। আমি আগেই বলেছি ট্রানজিস্টরের বিটা ডিপেন্ড করে ট্রানজিস্টরের বেস উইথের উপরে। ট্রানজিস্টরের বেস উইথের উপরে যদি ট্রানজিস্টরের বিটা ডিপেন্ড করে, তাহলে আমি এই ট্রানজিস্টরটাকে যখন এখান থেকে আমি চেঞ্জ করবো, তাহলে আমার বিটা চেঞ্জ হয়ে যাবে। মনে করো অন্য ট্রানজিস্টর আমি নিয়ে এলাম, মনে করো আমি একটা অন্য ট্রানজিস্টর নিয়ে এলাম, অবশ্যই ট্রানজিস্টরটা সেম টাইপস অফ ট্রানজিস্টর হবে। এখানে যে ট্রানজিস্টর গুলো রয়েছে সিমিলার টাইপ অফ সেম ফ্যামিলি অফ ট্রানজিস্টর হতে হবে আমি যখন রিপ্লেস করতে চাইবো। সেটা তো আমি করবোই, সেটা করার পরেও এই বিটাটাকে সেম রাখা ভেরি চ্যালেঞ্জিং। আমার এমন দুটো ট্রানজিস্টর তৈরি করা, ডোপিং করে এমন দুটো ট্রানজিস্টর তৈরি করা ভেরি চ্যালেঞ্জিং, যে দুটোর বিটা সেম হবে। ইটস ভেরি চ্যালেঞ্জিং থিং। যে আমি ডোপিং করেছি, ওই যে থিন লেয়ারটা তৈরি করছি বাই ইউজিং ডোপিং, এনপিএন বা পিএনপি ট্রানজিস্টরের যে স্যান্ডউইচটা করছি বাই ইউজিং ডোপিং প্রসেস, সেটা অনেক রকমের ডোপিং প্রসেস আছে। সেই ডোপিং প্রসেসের দ্বারাও দুটো ট্রানজিস্টরের বিটা সেম করা নেক্সট টু ইম্পসিবল থিং, নেক্সট টু ইম্পসিবল থিং, দুটো ট্রানজিস্টরের বিটা সেম করা। তাহলে বুঝতে পারছিস বিটারও কিন্তু ভেরিয়েশন হতে পারে, বিটা শুড ভেরি। বিকজ আমার যদি কোনো কারণে ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হয় তখন কিন্তু আমার বিটা ভেরি করতে পারে। তাহলে আমি যে ডিজাইন করছি ট্রানজিস্টরটাকে, তার কাছে আমি এই আবদারটাও রাখছি যে আমার কিন্তু যদি খারাপ হয়ে যায় আমি কিন্তু ট্রানজিস্টর চেঞ্জ করবো, তুমি সেই অনুযায়ী সার্কিট বানাও, বিটার ওই ভেরিয়েশনও যেন সার্কিটে কোনো প্রভাব না পড়ে। তুমি এমন ভাবে রেজিস্ট্যান্স দিয়ে দাও, রেজিস্ট্যান্স এমন ভাবে তুমি সেট করো যাতে করে বিটার ভেরিয়েশনে আমার কোনো প্রবলেম না হয়। বিটার যে স্লাইড ভেরিয়েশন হবে, বুঝতে পারছিস, কাছাকাছি উইথ তৈরি করা যাবে, খুব ডিফারেন্স হবে না। তাহলে বিটার যে স্লাইড ভেরিয়েশন হবে, সেই স্লাইড ভেরিয়েশনের জন্য তুমি আমার ট্রানজিস্টর সেই অনুযায়ী বানিয়ে দিবে, সেই অনুযায়ী তুমি ট্রানজিস্টর সার্কিট ডিজাইন করে দিবে যাতে করে আমার কোনো প্রবলেম না হয়। তাহলে এতগুলো এক্সপেকটেশনকে হাতের সামনে রেখে আমাকে ট্রানজিস্টর ডিজাইন করতে হবে বা ট্রানজিস্টর বায়াসিং করতে হবে। এবং সেই বায়াসিং আমরা কিভাবে করব, সেই বিভিন্ন টাইপের বায়াসিং আছে, সেই বায়াসিং সার্কিট গুলো আমরা নেক্সট দিন পড়বো, যে কিভাবে একটা ট্রানজিস্টরকে বায়াস্ট করা যেতে পারে প্রপার ওয়েতে, যাতে করে এই এক্সপেকটেশন গুলো আমার সামনে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ঠিক। ঠিক আছে, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি।